অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র থেকেই দেশজুড়ে সহিংসতা। আহতদের দেখতে অর্থোপেডিক হাসপাতালে প্রধানমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও সেতু ভবন পরিদর্শন। আতঙ্কে ঘরছাড়া নেতাকর্মীরা, অভিযোগ দলের আইনজীবীদের সুনির্দিষ্ট তথ্য থাকার দাবি রাষ্ট্রপক্ষের। এবং বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যে রাজ্য কেন্দ্রের সম্পর্কে টানাপোড়েন। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী বললেন, তিস্তা গঙ্গা নিয়ে আলোচনার সময় বিদেশ নীতি মনে থাকে না বিজেপির। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। রাজধানী জুড়ে নাশকতার আগে 18 জুলাই 1 লাখ নতুন সিম যুক্ত হয় ঢাকার নেটওয়ার্কে। সেদিন রাতেই হামলা হয় সেতু ভবন, বিটিভি, মেট্রো রেল, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন সহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায়। এ তথ্য জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নেটওয়ার্ক বন্ধ নিয়ে বিদেশে বসে অপপ্রচার চালানো হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া 2-1 দিনের মধ্যে চালু হবে মোবাইল ডাটা। শনিবার সজীব অজের জয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানালেন, গেল 18 জুলাই বিভিন্ন স্থাপনায় হামলার জন্য 1 লাখ নতুন সিম কার্ডধারী বিভিন্ন স্থান থেকে ঢাকায় প্রবেশ করে। সেদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চালানো হয় ধ্বংসযজ্ঞ। প্রায় 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলোর তথ্য উপাত্ত এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল। প্রতিমন্ত্রী দাবি করেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়, ব্রডব্যান্ড সেবা সচল রাখা সম্ভব হয়নি। অথচ এ বিষয়টি নিয়ে বিদেশে বসে অপপ্রচার চলছে। আন্তর্জাতিক পর্যায়ে বিএনপি, জামাত তারা অপপ্রচার করছে। সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি। ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার 3টা নন ফাংশনাল হয়েছে। এদিকে মোবাইলে 4G সেবা চালু করতে রোববার অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি। বৈঠকের দিন রাতে অথবা সোমবার চালু হতে পারে 4G সেবা। প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতি পঙ্গু করে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে? এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বললেন, এর বিচার দেশবাসীকেই করতে হবে। সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। শেখ হাসিনার প্রশ্ন, এত পরিবারের ক্ষতির দায় কে নেবে? পরে বনানীতে সেতু ভবন, এক্সপ্রেসওয়ের টোল প্লাজা এবং মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। রোগী পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমে কথা বলতে গিয়ে অনেকটাই বাকরুদ্ধ সরকার প্রধান। বলেন, জানমালের এত অপূরণীয় ক্ষতির উদ্দেশ্য কি? এইভাবে মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না। কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। মানুষের ভাগ্য ফেরানোই কি কাল হলো? অর্থনীতি ধ্বংস করে আবারও পরনির্ভরশীলতার জন্যই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হলো? প্রশ্ন প্রধানমন্ত্রীর। আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি, আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে? আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছু না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। এই আন্দোলনে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায়িত্ব কাদের? তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। শেখ হাসিনা জানান, আহতদের সুস্থ জীবনে ফেরানো সরকারের দায়িত্ব। পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে। এরপর প্রধানমন্ত্রী পরিদর্শন করেন রাজনীতির আগুনে ঝলসে যাওয়া বনানীর সেতু ভবন আর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন। নির্বিচারে পুড়িয়ে দেয়া সরকারি সম্পত্তিগুলোর বেহাল দশা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে পর্যবেক্ষণ করেন তিনি। খুঁটিয়ে দেখেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের বর্তমান অবস্থা, বর্ণনা শুনেছেন সেখানে কর্মরতদের সেদিনের অভিজ্ঞতার। এছাড়া ঢাকাবাসীর যানজট নিরসনের অন্যতম প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুড়িয়ে দেয়া বনানী টোল প্লাজাও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। নাশকতায় বন্ধ থাকা উচ্চগতির এই উড়াল সড়কটির বেহাল দশায় দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
সাম্প্রতিক সহিংসতায় মেট্রো রেল সহ ক্ষতিগ্রস্ত যোগাযোগ অবকাঠামো ফের কবে নাগাদ চালু হবে তা এখনই জানাতে পারছেন না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, এই বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সকালে সরকার প্রধান সেতু ভবন পরিদর্শনের পর সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় কোটা আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপি জামায়াত নাশকতা চালিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মেট্রো রেলের কাজীপাড়া মিরপুর 10 এটা এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। আর মেট্রো রেল এমনি চলাচল কবে থেকে ওই দুটো স্টেশন সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তের উপরেই আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব। তিনি সব কিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কী অবস্থা, কোনটা কখন চালু করা যাবে আমি এই মুহূর্তে বলতে পারছি না। সরকারের ব্যর্থতা ঢাকতে বিএনপির ওপর সহিংসতার দায় চাপানো হচ্ছে বলে দাবি বিএনপির। দলটির আইনজীবী নেতারা বলছেন, কোটা আন্দোলন ঘিরে নজিরবিহীন নাশকতার মামলায় গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া নেতাকর্মীরা। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সহিংসতায় উস্কানি ও ইন্ধনের সুনির্দিষ্ট অভিযোগেই গ্রেফতার করা হচ্ছে। আফজাল হোসেনের রিপোর্ট। ইসলাম আলমগীর ছাড়া দলটির স্থায়ী কমিটির কোনো সদস্যকেই এই কদিন প্রকাশ্যে দেখা যায়নি। এরই মধ্যে দলের 1 ডজনেরও বেশি নেতা গ্রেফতার হয়েছেন। তাদের কেউ রিমান্ডে রয়েছেন, নয়তো কারাগারে। দলটির হিসেবে সারা দেশে গ্রেফতারের সংখ্যা প্রায় 3000। 11 দিন ধরে তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। নেতাকর্মীদের আনাগোনাও নেই নয়াপল্টনে। 28 অক্টোবরের পর কোটা আন্দোলন নিয়ে চাপে বিএনপি। দলটির আইনজীবী নেতারা বলছেন, ব্যর্থতা ঢাকতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ব্লক রেড দিয়ে করা হচ্ছে ঢালাও গ্রেফতার। সরকার নিজেও জানে যে বিএনপি কোনো সিদ্ধান্ত ছিল না, বিএনপির নেতাকর্মীরা কোনো ধ্বংসাত্মক কার্যক্রম ছিল না, নেতারা কোনো নির্দেশনা ছিল না। বিএনপি শুধু নৈতিকভাবে সাপোর্ট দিয়েছে আন্দোলনকারীদেরকে। নৈতিক সাপোর্টের জন্য এখন যারা এখন বিএনপি ঘটনাগুনাই সব বিএনপি করছে বলে ব্যান করতেছে। তাই মনে করি সরকার সব কৌশল না করে উচিত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং সত্য ঘটনাটাই বলা। এবং যারা এই নির্দ্বিধায় পাইকারি অ্যারেস্ট করছেন, হোলসেল অ্যারেস্ট করছেন, ওদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। বিএনপির এমন অভিযোগ মানতে নারাজ ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। তার দাবি, সহিংসতায় উস্কানি এবং ইন্ধনের সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। বিএনপির সম্পৃক্ত যারা বিএনপি দল করে, শিবির করে, জামাত করে, তারা এই কাজগুলি করেছে। তাদের নেতৃবৃন্দের ইন্ধনে এবং তাদের নির্দেশে তাদের কর্মীরা এবং ভাড়াটিয়া যারা আছে এই সন্ত্রাসী তাদের দিয়ে এই কর্মকাণ্ডগুলি করেছে। অতএব এখান থেকে তারা কোনো পাওয়ার কোনো উপায় নেই, কারণ এনে ভিডিও ফুটেজ আছে এবং কারা নির্দেশনা দিয়েছে সবই আছে। শুধু বিএনপি নেতাকর্মী নয়, সাধারণ কোনো মানুষকেও হয়রানি করা হচ্ছে না বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দলমত নির্বিশেষে কোটা সংস্কার আন্দোলনে আহত ব্যক্তি ও নিহতদের স্বজনদের সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। সকালে 14 চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন যে স্বাস্থ্যমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই। দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসার ক্ষেত্রে যেমন বৈষম্য হবে না এবং আইনের ক্ষেত্রেও কোনো বৈষম্য হবে না। কোটা আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের দাবি করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। সকালে রাজধানীর বনানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভস্মীভূত টোল প্লাজা ও সেতু ভবন পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। সরকারি স্থাপনায় হামলা ও আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে জাতীয় পার্টির রওশনপন্থী নেতারা বলেন, দেশের উন্নয়ন ও স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তারাই এমন তাণ্ডবলীলা চালিয়েছে। হামলায় আহত ও নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদেরকে সর্বাত্মক সহযোগিতার কথা জানান রওশন এরশাদ। যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা তো খুবই অন্যায় কাজ করেছে এবং এদের অবশ্যই আমার মনে হয় যেমন করেই হোক তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে যথাযোগ্যভাবে বিশ্লেষণ করে তাদেরকে শাস্তি দিতে হবে।
রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। বিকেলে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তবে ব্যাংক ও আদালত খোলার বিষয়ে তারা নিজেরা সিদ্ধান্ত নেবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার মধ্যে গত সপ্তাহে 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে অফিস। আপনি একটু রেকর্ড দেন, ঠিক আছে? আর ভাই সময় সংবাদ আরও থাকছে। বারবারই সেবাবঞ্চিত প্রবাসীরা সহিংসতা ও কারফিউয়ের মধ্যে চরম দুর্ভোগ। রেমিট্যান্স কার্ড দেওয়ার পরামর্শ, কোনো সমস্যাই দেখছেন না প্রতিমন্ত্রী। ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের নতুন 8 দফার মধ্যে যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে নারায়ণগঞ্জে নাশকতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় দেশবিরোধী শক্তিকে রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের ভেতরে ঢুকে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও সরকারি বেসরকারি স্থাপনায় তাণ্ডব চালায় নাশকতাকারীরা। জেলা পিবিআই কার্যালয়, আঞ্চলিক পাসপোর্ট অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা শিল্প পুলিশ কার্যালয়, বাস ডিপো ও সিটি কর্পোরেশন ভবনে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের নতুন 8 দফা দাবির মধ্যে যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই 8 দফা দাবি উনি ক্রমান্বয়ে যৌক্তিক দাবিগুলো তিনি করবেন, মেনে নেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না। আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। জামায়াত, বিএনপি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আদালতের রায় হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা না করার সুযোগ নিয়ে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য চালিয়েছে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আলেম ওলামাদের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। যারা হত্যাকাণ্ড, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সুষ্ঠু তদন্ত করে প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে বলে জানান মন্ত্রী। আমাদের এমন কোনো জায়গা নাই সেই জায়গাতে তারা বাদ দিয়েছেন। এই যে ভয় ক্ষতি করার যে চিন্তা যারা করে এটা ইসলাম বিরোধী সমর্থন করে না। কেন এই ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হলো এবং প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আধা ঘন্টার মধ্যে আবার কেন রকেটের ডাক দেওয়া হলো এবং সেই ডাক দেওয়ার পরেই সেদিন থেকেই এই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠী ঢুকে পড়ে দেশের মানুষের উপর হামলা পরিচালনা করেছে এবং মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। আন্দোলন আর অস্থিরতায় স্থগিত হয়েছে এইচএসসির 8টি পরীক্ষা। নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না একাদশ শ্রেণীর ক্লাসও। শিক্ষার্থী অভিভাবকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। শিক্ষা বোর্ড বলছে 11 আগস্টের পর নতুন সূচিতে শুরু হবে স্থগিত পরীক্ষা। দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষে 6 আগস্ট থেকে শুরু হবে একাদশ শ্রেণীর ক্লাস। শাকির আহমেদের রিপোর্ট। জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের 8টি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এপ্রিলের এইচএসসি পরীক্ষা এবার শুরু হয়েছে জুনের শেষে। তার উপর 1 মাস পেরিয়ে গেলেও এখনও অধিকাংশ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তাহলে কবে শেষ হবে পরীক্ষা? আমরা কি রেখে কি প্রমুখ কিছু বুঝতেছি না। এখন আমাদের অনেকগুলো সাবজেক্ট বাকি রয়েছে। রুটিন চেঞ্জ হয়ে যেতেছে বারবার, তাই দুশ্চিন্তা হইতেছে। যতই দূরত্ব সম্ভব
এটা যেন তাড়াতাড়ি শেষ হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলছেন 11 আগস্টের পর ক্রমান্বয়ে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো। নতুন করে 8টি পরীক্ষা নেয়ায় সময় লাগবে, ফলে ফলাফল প্রকাশেও দেরি হবে। যে রুটিন আছে সেই রুটিনে 11 আগস্ট পর্যন্ত আমাদের তথ্য পরীক্ষা হওয়ার শেষ দিন ছিল। সবগুলো পরীক্ষার আমরা 11 আগস্টের পরে আমরা নতুন সময়সূচি ঘোষণা করব। এদিকে 30 জুলাই নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও এখনো ভর্তি প্রক্রিয়ায় সম্পন্ন হয়নি। তাই 6 আগস্ট থেকে ক্লাস শুরুর পরিকল্পনা করছে শিক্ষা বোর্ড। আমরা 1 আগস্ট পর্যন্ত আমাদের এই ভর্তির কার্যক্রমটা রেখেছি, পাশাপাশি আমরা ক্লাস শুরুর তারিখ দিয়েছি 6 আগস্ট। আন্দোলন কর্মসূচি দেওয়ার আগে সংশ্লিষ্টদের লাখ লাখ শিক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত এসব পাবলিক পরীক্ষার বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ কর্তৃপক্ষের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। যাদের আয়ে শক্তিশালী হয় দেশের রিজার্ভ, সেই প্রবাসীরাই বারবার সেবা থেকে বঞ্চিত হন। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও কারফিউয়ে তা যেন আবারও প্রমাণ হলো। ভোগান্তি কমাতে প্রবাসীদের রেমিট্যান্স কার্ড দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যদিও প্রতিমন্ত্রীর দাবি দুর্ভোগ কাঠামোগত দুর্বলতা নয়, প্রচারণার অভাব মাত্র। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কোটা আন্দোলনের ভয়াবহ গ্যারাকলে পড়ে স্বজন ছেড়ে বিদেশ যাওয়ার আগ মুহূর্তে রাজ্যের দুশ্চিন্তাকে পাশে রেখে শুয়ে আছেন বিমানবন্দরের বারান্দায়, ঘুমোচ্ছেন বেঘোরে। কত অসহায়, অথচ তারাই আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের পাঠানো ডলার, দিনার, রিয়াল, রিঙ্গিতের মতো বৈদেশিক মুদ্রায় স্ফীত হয় আমাদের রিজার্ভ, মেটে আমদানি দায়, শোধ হয় বিদেশি ঋণের কিস্তি। 32 বছর আগে বিদেশ করি, মা বাপ সবকিছু ছাইরা আমরা যাই বিদেশে। দেশের জন্য, দেশ পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করি। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এমন চিত্র কিন্তু সব সময়ের না। প্রবাসীদের কাঙ্ক্ষিত সেবা দিতে কতটা অবহেলা করা হয় বলে বছর জুড়ে যে অভিযোগ ওঠে তার নমুনা মাত্র, যা আরেকবার দেখা গেল এবারের ছাত্র আন্দোলন, সহিংসতা আর দেশব্যাপী চলা কারফিউয়ের মতো বিশেষ সময়ে। আর বছর আমি রেমিটেন্স পাঠাই, এই রেমিটেন্সে সরকার বা কর্মকর্তাদের বেতন হয়। যেখানে যেখানে হরানি দিতেছি, আমরা তো কোনো মূল্যায়ন এখনো কোনো সরকার করলো না। প্রবাসীদের মূল্যায়ন করতে না পারলে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না প্রবাসী আয়। এমন বাস্তবতায় তাদের দরকারি সেবাকে ভোগান্তিমুক্ত করতে রেমিটেন্স কার্ড চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে যদি একটা রেমিটেন্স কার্ড দেয়া হয়, শুধুমাত্র এয়ারপোর্টে না, যে কোনো জায়গায় তারা যাতে একটা ভালো, তাদেরকে একটা স্পেশালাইজড একটা সার্ভিস যাতে দেওয়া হয়। প্রবাসীদের ভোগান্তিতে ফেলা অব্যবস্থাপনা কোনো কাঠামোগত ত্রুটি বা দুর্বলতার নয়, প্রচারণার অভাবই এর জন্য দায়ী বলছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা বিশ্বাস কোনো সমস্যা নাই, এরপরেও সমস্যা হলে পরে আমরা আছি। অনিশ্চয়তার প্রহর গুণে বিদেশে যাওয়ার আগে প্রবাসীদের অন্তর্বাক্য একটাই, যেন ভালো থাকে প্রিয়জন, ভালো থাকে জন্মভূমি, প্রিয় বাংলাদেশ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শুল্কহার দ্বিগুণ করেও মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্সের পরিবর্তে স্বর্ণের বার আনা বন্ধ করা যাচ্ছে না। 2023-24 অর্থ বছরে শুধুমাত্র চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 3,300 কোটি টাকা মূল্যের 3.5 মেট্রিক টন ওজনের 27,546 পিস স্বর্ণের বার বৈধ করা হয়েছে। বাড়তি লাভের আশায় রেমিটেন্সের ডলার না পাঠিয়ে বার নিয়ে আসছেন প্রবাসীরা। শাখাওয়াত টিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে দেশে আসা মধ্যপ্রাচ্য প্রবাসীরা শুল্ক পরিশোধের মাধ্যমে 27,546 পিস স্বর্ণের বার বৈধ করেছেন। এই স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় 3,305 কোটি টাকা। 3.5 মেট্রিক টন ওজনের এই বারের মাধ্যমে শুল্ক আদায় হয়েছে মাত্র 108 কোটি টাকা। আগের বছর প্রায় 17,200 পিসের মতো এসেছিল, সেই ক্ষেত্রে এইবার মানে পরিমাণটা অনেক কম। এট দ্য সেম টাইম ট্যাক্সটা অলমোস্ট ডাবল করা হয়। 2022-23 অর্থ বছরে ব্যাগেজ রুলে প্রায় 54 কেজি স্বর্ণ অলংকার বৈধ হলো। 2023-24 অর্থ বছরে তা কমে 27.5 কেজিতে এসে দাঁড়িয়েছে।
অপরদিকে 2022-23 অর্থ বছরে মাত্র 2 কেজি স্বর্ণালংকার আটক হলো, পরের বছর তা বেড়ে প্রায় 34 কেজি হয়েছে। এছাড়া সদ্য বিদেয়ী অর্থ বছরে 27.5 কেজি ওজনের 235 পিস অবৈধ স্বর্ণের বারের বিপরীতে কাস্টম শুল্ক পেয়েছে 1,77,00,000 টাকা। তৎপরতা এত বৃদ্ধি পেয়েছে, অবৈধভাবে গোল্ড আনার ব্যাপারটা তারা এখন অনেকভাবেই মাথা থেকে ছেড়ে দিচ্ছে। কাস্টম আইনের ব্যাগেজ রুল অনুযায়ী একজন প্রবাসী 40,200 টাকা শুল্ক পরিশোধের মাধ্যমে 1 পিস স্বর্ণের বার আনতে পারেন। শুল্ক হার বাড়ানো হলো বাড়তি লাভের আশায় প্রবাসীরা স্বর্ণের বার নিয়ে রেমিটেন্সের পরিমাণ কমছে বলে অভিযোগ রয়েছে। তারা গোল্ড নিয়ে আসেন, সে টাকাটা যদি গোল্ড না এনে তারা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা প্রেরণ করতেন, তাহলে রেমিটেন্সের পরিমাণটা আরও বৃদ্ধি পেত। দেশের বাজারে বর্তমানে প্রতি ভরি স্বর্ণালংকার 1,18,000 টাকা দরে বিক্রি হচ্ছে। স্বর্ণের বার প্রতিবেশী দেশ ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিনের। তাই স্বর্ণ ব্যবসায়ীদের দাবি সীমান্তেই মনিটরিং করতে হবে এই স্বর্ণ পাচার রোধ করার জন্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঘাটতির দোহাই দিয়ে এক মাসে শুধু আলু পেঁয়াজেই অতিরিক্ত 1,500 কোটি টাকা লুট হয়েছে। ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে অসহায় ভোক্তা, কৃষকের পণ্য মজুতদারের হাতে চলে যাওয়ায় এই নৈরাজ্য, বলছেন বিশ্লেষক। জড়িতদের বিষয়ে সব জেনেও মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে নতজানু সরকারি কর্তৃপক্ষ। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আচমকা এক পরিবেশ বা নৈরাজ্যকর পরিস্থিতিতেও যেখানে যেতে বাধ্য খেটে খাওয়া থেকে উচ্চ পর্যায়ের মানুষ, নাম তার নিত্যপণ্যের বাজার। যৌক্তিকতাকে ছাপিয়ে যেখানে হরহামেশাই বাড়ে দাম, কখনো কমে কিছুটা। কৌশলী পন্থায় প্রতিটি পণ্যের বিপরীতে হাজার হাজার কোটি টাকা ভোক্তার পকেট থেকে তুলে নেয় ব্যবসায়ী সিন্ডিকেট। রাতে এক দাম, কালকে আর এক দাম থাকছে, তা আসলে তো এটা পরিস্থিতি না। এটা এই সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে ওনাদেরও তেমন একটা নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। পর্যালোচনায় দেখা যায় কোনো সংকটের বালাই নেই বাজারে, কিন্তু দফায় দফায় বাড়ছে দাম। আলু প্রতি কেজি 60 থেকে 70 টাকা ও পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। কিন্তু মৌসুমে কৃষক পর্যায়ে যার উৎপাদন ব্যয় হয়েছে আলুতে সর্বোচ্চ 16 টাকা ও পেঁয়াজে 34 টাকা, যা এক মাস আগেও খুচরায় দুটি পণ্য বিক্রি হয়েছে 50 ও 80 টাকায়। বাড়তি দামে এক মাসেই বাজার থেকে তুলে নেওয়া হয়েছে দুটি পণ্যে প্রায় 1,620 কোটি টাকা। সাপ্লাই চেইন বিশেষজ্ঞরা মনে করেন পণ্যের মজুতদারি ব্যবসায়ীদের হাতে চলে যাওয়ায় সিন্ডিকেট হয়েছে শক্তিশালী। ল বা রেগুলেটরি সিস্টেম, সেই ফ্রেমওয়ার্কটা ব্যবসায়ীদেরকে কোনোভাবে ধরা যাচ্ছে না। নিত্যপণ্য নিয়ে কারসাজির তথ্য জানে সরকারের বিভিন্ন দপ্তর, কিন্তু মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে নতজানু হয়ে পড়েছে দায়বদ্ধরা। যারা আমরা মুক্তবাজার অর্থনীতি বিশ্বাস করি, আমরা ব্যবসা করি, গভর্নমেন্ট তো তাদের নিয়ন্ত্রণ করবে না। এমন প্রেক্ষাপটে কৃষকদের ন্যায্য মূল্য দেয়া ও কৃষি পণ্যের দাম নিয়ে অরাজকতা বন্ধে ভারতের মান্ডি কনসেপ্ট অনুসরণের পরামর্শ বিশেষজ্ঞদের। ন্যূনতম একটা প্রাইস মার্কআপ করা আছে, সেই প্রাইস মার্কআপটা যদি নিচে চলে যায় তাহলে মান্ডিতে কৃষক ওই মালগুলো রেখে দিতে পারে, কৃষক ওই মান্ডির থেকে বিক্রি করে টাকা নিতে পারে, যেটা হয় বাজারটা একটা স্থিতিশীল থাকে অলওয়েজ। বাজার কারসাজি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট আইন না থাকায় সরকারের কোনো উদ্যোগ বা সিদ্ধান্তের বাস্তবিক কোনো সুফল মিলছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। In fact, just took off the last bandage off of my ear. অবশেষে ব্যান্ডেজ খুলে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প, সমর্থকদের উল্লাস। ক্ষমতায় গেলে বিচার বিভাগের নিয়ন্ত্রণ নেবেন কামালা, দাবি সাবেক প্রেসিডেন্টের। চলমান পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ ও রেলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন, এমনটা জানিয়েছেন রেলমন্ত্রী। সাম্প্রতিক সহিংসতায় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের 3টি বগি পুড়িয়ে দেয়ায় রেলের 22 কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় আগাম টিকিটের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে রেল কর্তৃপক্ষ। হাজারো যাত্রীর পদচারণায় মুখর কমলাপুর রেলওয়ে স্টেশন এখন একেবারেই নীরব। নেই ট্রেনের হুইসেল, ট্রেন ধরার তাড়া। স্টেশনের বিশাল এলাকা জুড়ে পিনপতন, নীরবতা।
তবে শনিবার দুপুরে আন্তঃদেশীয় ট্রেনের টিকিট বিক্রি কাউন্টারের সামনে লম্বা লাইন। যারা ভারতগামী ট্রেনের আগাম টিকিট ক্রয় করে যাত্রা করতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। ইন্টারনেট সেবা পুরোপুরি চালু না হওয়ায় এখনো শুরু হয়নি আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রির টাকা ফেরত দেওয়ার কার্যক্রম। দেশের অবস্থা খারাপ দেখে ভাবলাম ওটা ক্যান্সেল করি, তো নিয়ম অনুসারে ওরা টাকাটা কেটে বাকি টাকাটা ফেরত দিচ্ছে। আমার 14 তারিখে টিকিট ছিল, ট্রেন বাতিল হয়েছে, এখন আমার ওই টিকিট ফেরত নিতে আসছে। আমি তো যেতে পারি নাই, কারফিউ ছিল আগের দিন থেকে, আজকে রিফান্ডের জন্য আসছি আর কি। অনলাইন অফলাইন মানে নেট অ্যাভেলেবল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারা হইলে আমরা টিকিট রিফান্ড করা শুরু করে দেব। সাম্প্রতিক সহিংসতায় 19 জুলাই ঢাকায় আসার পথে নরসিংদীতে সন্ত্রাসীদের কবলে পড়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এ সময় ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা, এতে পুড়ে যায় 3টি বগি। এছাড়াও ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের জানালার কাচ, ইঞ্জিন সহ আগুন দেয়া হয় রেল লাইনে। রেলমন্ত্রী জানান এসব নাশকতায় রেলের ক্ষতি হয়েছে 22 কোটি টাকা। ইঞ্জিনগুলোতে পাথর মারে, সেগুলো গ্লাস ভাঙা হয়েছে। বিভিন্ন জায়গায় পুরো রেলের অগ্নিসংযোগ করার চেষ্টা করা হয়েছে। আমাদের টোটাল প্রায় 22 কোটি 3 লক্ষ টাকা আমাদের ক্ষতি, রেলের ক্ষতি হয়েছে। গত শুক্রবার থেকে বিশেষ নিরাপত্তায় তেলবাহী ট্রেন চালু হলেও বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন। কবে থেকে যাত্রীবাহী ট্রেন চলবে এমন প্রশ্নের নির্দিষ্ট উত্তর না দিতে পারলেও মন্ত্রী বলছেন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ ও রেলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন। এই রেলকে তো আমরা এই সন্ত্রাসী জঙ্গিদের হাতের নাগালের মধ্যে পৌঁছে দিতে পারি না, এটাকে ধ্বংস করার জন্য কিংবা আগুন দিয়ে পুড়ায় ফেলার জন্য। সেই কারণেই আমরা এটা একটা পরিস্থিতির উন্নতি হলে আমরা সিদ্ধান্ত নিয়ে রেল চালাবো। রেল বন্ধ থাকলে শুধু যাত্রীবাহী ট্রেন থেকেই প্রতিদিন অন্তত 4 কোটি টাকা লোকসান বলে জানিয়েছে রেলের বাণিজ্য বিভাগ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনের সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী। সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী গুজব ছড়ানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান। আন্দোলনকে মোকাবেলা করার জন্য কোনো ইচ্ছা সরকারের বা সরকারি দলের ছিল এমনটা আমার সরকারি দলের একজন হয়ে আমার মনে হয়। সেতু ভবনটা কি অপরাধ করেছিল? 55টা গাড়ি ভাঙলেন, পুড়িয়ে দিলেন। মেট্রো রেল কি অপরাধ করেছিল? মেট্রো রেল চালু করে যারা ভাঙছে তাদেরকে ধরিয়ে দেওয়ার ব্যাপারে সাহায্য করেন। এবং নাগরিক হিসেবে বলছি, গুজব ছাড়ানো একটা অপরাধমূলক কাজ, এই অপরাধমূলক কাজ থেকে বিরত থাকুন। কোটা সংস্কার আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ করেছে সাংবাদিকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে যারা মারা গেছেন, আজ যদি এর প্রতিবাদ না করা হয় তাহলে আগামীতে এদেশে সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়বে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানান সিনিয়র সাংবাদিকরা। এ সময় বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠানের নিজস্ব পলিসি থাকতে পারে, কিন্তু একজন মাঠের সাংবাদিক কখনোই কারো পক্ষে কাজ করে না। ছাত্রদের কোটা আন্দোলনের আড়ালে যারা সাংবাদিকদের উপর হামলা করেছেন, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে, তাদের দেশদ্রোহী বলে উল্লেখ করেন সাংবাদিক নেতারা। এই কদিনের আন্দোলনে 4 জন সাংবাদিক নিহত হয়েছে, 100 জনেরও বেশি সাংবাদিক আহত হয়েছে। আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আমরা জানতে চাই কীভাবে কোন পরিস্থিতিতে সাংবাদিক হত্যার সাংবাদিকদের জীবন দিতে হয়েছে। সাংবাদিকরা কিন্তু কোনো পক্ষে কাজ করেননি, তারা জনগণের জন্য কাজ করতে গিয়েছিল। সাংবাদিকদের উপরে যারা হামলা করে তাদেরকেও আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে সাংবাদিকদের উপরে যদি হামলা করা হয়, সাংবাদিকদের কলম তাদের বিরুদ্ধে, সাংবাদিকদের ক্যামেরা তাদের বিরুদ্ধে, সাংবাদিকদের বক্তব্য তাদের বিরুদ্ধে শানিত হবে। দেশের চলমান পরিস্থিতিতে চরম সংকটে রংপুরের অন্তত 50,000 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। উৎপাদন ও সরবরাহ চেইন স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি শিল্প মালিকদের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট।
রংপুর নগরীর স্ট্রিট ফুড মার্কেটটিতে দোকান রয়েছে 17 জন উদ্যোক্তার, যাদের সবাই নারী। কারফিউর কারণে এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে মার্কেটটি। উদ্যোক্তারা জানান, দোকান বন্ধ থাকলেও মাসিক ভাড়া, কর্মীদের বেতন ও আনুষঙ্গিক খরচ তাদের বহন করতে হবে। ফলে চলমান পরিস্থিতিতে পুঁজি হারাবার দশা তাদের। অনেকে এখানে লোন করে দোকান নিয়েছে, অনেকে সমস্ত পুঁজিটা ঢেলেই দোকানগুলো নিয়েছে। সাপ্লাই চেইন ভেঙে যাচ্ছে, ট্রান্সপোর্টেশনের সমস্যা হচ্ছে, কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একই রকম সংকট মোকাবিলা করতে হচ্ছে এই অঞ্চলের উৎপাদনমুখী শিল্প কলকারখানার। কোর্টের যে ডকুমেন্ট সেটাও আমরা নতুন করে ইস্যু করতে পারিনি, কারণ ইন্টারনেট তো সচল ছিল না। তাছাড়া পরিবহন বন্ধ থাকার কারণে আমরা নতুন করে কোনো মালামাল আমরা পোর্টেও দিতে পারি নাই। শিল্প মালিকরা বলছেন, কারফিউ ও ইন্টারনেট সংযোগ না থাকায় সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় এরই মধ্যে বিভিন্ন দেশের 35 থেকে 40% অর্ডার বাতিল হয়েছে। এরকম নির্দিষ্ট টাইম বেঁধে দিলে ব্যবসায়ীরা কখনোই ব্যবসা করতে পারবে না, কারণ ব্যাংকের সময়সীমাটাও কম, এর মধ্যে আবার নেট ভালো থাকছে না। এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের নেতারা জানান, গেল কয়েকদিনে শুধু রংপুর নগরীতেই ব্যবসায়িক ক্ষতির পরিমাণ প্রায় 500 কোটি টাকা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। অস্থিতিশীল পরিস্থিতি ও চলমান কারফিউর প্রভাব পড়েছে রাঙ্গামাটির অর্থনীতিতে। জেলায় পর্যটন ও কৃষি খাতে 100 কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি চেম্বার অব কমার্সের। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙ্গামাটিতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, চলছে গণপরিবহন, খুলেছে দোকানপাট, কিন্তু স্থানীয় অর্থনীতির মূল চালিকা শক্তি পর্যটন খাতে বিরাজ করছে স্থবিরতা। সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতুতে শুনশান নীরবতা, ঘাটে নোঙর করে আছে শত শত টুরিস্ট বোট, অলস সময় কাটাচ্ছেন পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একই অবস্থা কৃষিপণ্য অবতরণ ঘাটেরও। মৌসুমি ফলের শেষ পর্যায়ে ঘাটগুলোতে বাগানি, ব্যবসায়ী ও শ্রমিকের হাঁক ডাকে ব্যস্ত থাকার বদলে পড়ে আছে শুনশান নীরবতায়। কাজ না থাকায় উৎকণ্ঠায় দিন পার করছেন শ্রমিকরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবেই এমন অবস্থা। আমাদের বোটগুলো খালি ভাড়াটারা হচ্ছে না, আমরা খুবই কষ্টে আছি। আমাদের অবস্থাটা কেউ বোঝে না। আমরা তো এখানে গাড়ি চালাতে পারতেছি না, আমরা চলতে পারতেছি না। বর্ষা মৌসুমে পর্যটক আসার শুরুর এ সময়ে বুকিং বাতিল সহ প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। চলমান পরিস্থিতির কারণে জেলায় পর্যটন ও কৃষি খাতে 100 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে দাবি চেম্বার অব কমার্সের। গত 17 তারিখের পর থেকে আগামী মাসের প্রায় 3 থেকে 4 তারিখ পর্যন্ত যে কয়টি বুকিং ছিল, প্রত্যেকটি হাউস বোটের প্রত্যেকটি বুকিং ক্যান্সেল হয়ে গিয়েছে। তাঁত শিল্প থেকে আরম্ভ করে এখানে যে আসবাবপত্র, কাঠ, বাঁশ যা কিছু আছে সব কিছু মিলিয়ে 100 কোটি টাকার বেশি আমাদের এই রাঙ্গামাটি পার্বত্য জেলায় ক্ষতি হয়েছে। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তথ্য মতে রাঙ্গামাটিতে লক্ষাধিক মানুষ পর্যটন ও কৃষি খাতের উপর নির্ভরশীল। সময় সংবাদ, রাঙ্গামাটি। ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের। চাঁদপুরে সরবরাহ কম হওয়ায় দামও চড়া, হিমশিম অবস্থা ব্যাপারীদের। কারফিউ চলায় বাজারজাত করা নিয়েও বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। বিক্রেতারা দাম হাঁকছেন ইলিশের, ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজার, কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম। চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজারে আকার ভেদে ইলিশের দরদামও বেশ চড়া, অথচ চলছে ইলিশের ভরা মৌসুম। এমন পরিস্থিতিতে ভালো দাম পেতে উপকূল থেকে ইলিশের চালান নিয়ে আসছেন ব্যাপারীরা। জানালেন, সাগরেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। কম বলতে আমরা নদীতে হালকা পাতলা কিছু টুকটাক না, আরো তো বেশি। কম থাকার কারণে দাম বেশি এবং প্রচুর পরিমাণ কাস্টমারও আছে, পাইকারও আছে। এদিকে কারফিউ চলায় অনলাইন কিংবা অফলাইনে দেশের অন্য কোথাও ইলিশের বাজার ধরাও কঠিন হয়ে পড়েছে। এতে মাছ ব্যবসা নিয়ে ব্যবসায়ী নেতারাও বিপাকে। 400-800 টাকা মাছটা 1400-1450 টাকা, আর 1 কেজি 300-1.5 কেজি মাছটা 2000 থেকে 2200 টাকা। ইন্টারনেট স্লো হওয়ার কারণে, ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে আমরা ব্যবসায়ীরা, বিশেষ করে মাছ বাজার থেকেও আমরা ভুক্তভোগী হয়ে গেছি। ঠিক মতো গাড়ি ঘোড়া চলে না, চারিদিকে একটু কারফিউ বিভিন্ন সিস্টেমের কারণে পাইকারও তো আসতেছে না। গত কয়েকদিন ধরে চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছ বাজারে 800 থেকে 1000 মন ইলিশ বিক্রি হচ্ছে, অথচ অন্য বছর একই সময় সরবরাহ হতো 2.5 থেকে 3000 মন ইলিশ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।
বাংলাদেশ সম্পর্কে করা নিজের মন্তব্যে অনড় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের দিল্লি সফরে প্রথম দিন শুক্রবার রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, যা বলেছি মানবিক কারণে বলেছি। বিজেপির পাল্টা সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, তিস্তা গঙ্গা নিয়ে তাকে পাশ কাটিয়ে আলোচনার সময় বিদেশ নীতি মনে থাকে না বিজেপির। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। কেউ যদি বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে বইছে আলোচনা সমালোচনার ঝড়। বাংলাদেশের ছাত্র আন্দোলন কেন্দ্র করে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গত 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ভালোভাবে নেয়নি ঢাকা। তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দিল্লির কাছে কূটনৈতিক নোট পাঠায় বাংলাদেশ সরকার। আর ঠিক তার 3 দিনের মাথায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের সংবিধান অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্রের বিষয়ে রাজ্য সরকারের কথা বলার এখতিয়ার নেই। ভারতের কেন্দ্রীয় সরকারের এমন বক্তব্যের যেন আরও চটেছেন মমতা। 3 দিনের দিল্লি সফরে প্রথম দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল। বলেন, বিদেশি রাষ্ট্রের বিষয়ে তিনি কিছু বলেননি। জাতিসংঘের সনদ অনুযায়ী যা বলেছেন তা মানবিকতার স্বার্থেই বলেছেন। বাংলাদেশে আটকে পড়া 2000-এরও বেশি ভারতীয় শিক্ষার্থীকে সীমান্ত থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথাও জানান মমতা। I am bound to give shelter to the refugees, to the people who are homeless, shelterless. So this was distorted and misled by BJP party. এ সময় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা স্মরণ করিয়ে মমতা বলেন, পররাষ্ট্র মন্ত্রক ভুলে গেছে তিস্তা ফারাক্কার সমঝোতার সময়ে রাজ্য সরকারকে অন্ধকারে রাখা হয়েছিল। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। অবশেষে কানের ব্যান্ডেজ খুলে আটঘাট বেঁধে নির্বাচনী প্রচারণায় নেমেছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচে একটি সম্মেলনে যোগ দেন ট্রাম্প। এ সময় কামালা হ্যারিসকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, হ্যারিস জয়ী হলে ধর্মীয় স্বাধীনতা খর্ব হবে মার্কিনদের। এদিন আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন কামালা হ্যারিস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানের সবশেষ ব্যান্ডেজ খোলার আনুষ্ঠানিক ঘোষণা দিতেই এভাবেই উল্লাস জানান তার সমর্থকরা। স্থানীয় সময় শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচে একটি সম্মেলনে যোগ দেন এই রিপাবলিকান প্রার্থী। এ সময় তার বক্তব্যে আদালতে বিচারক নিয়োগ থেকে শুরু করে উঠে আসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিও। এদিন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিসের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তার দাবি, কামালা হ্যারিস ক্ষমতা এলে কট্টর বামপন্থী বিচারক নিয়োগ দিয়ে সুপ্রিম কোর্টকে নিজেদের নিয়ন্ত্রণে নেবে ডেমোক্রেটিক পার্টি, কিন্তু তা হতে দেয়া হবে না বলে সাফ জানান রিপাবলিকান এই প্রার্থী। এদিন ইসরায়েলের প্রতি সমর্থন দিয়ে তেল আবিবের আত্মরক্ষা নীতিকে আবারও সমর্থন জানান ট্রাম্প। পরিষ্কার করেন নিজের চীন নীতিও। নির্বাচনী প্রচারণায় ধনকুবের ইলন মাস্কের সমর্থনকে সাধুবাদ জানালেও বৈদ্যুতিক গাড়ির সমালোচনা করে তিনি বলেন, এমন কোনো বৈদ্যুতিক গাড়ি তিনি চান না যা খুব বেশি দূর ভ্রমণ করতে সক্ষম নয়। তাছাড়া এগুলো চীনের বানানো বলেও কটাক্ষ করেন ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ। প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণপদক পেল চীন। 10 মিটার এয়ার রাইফেলে মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন চীনের লিহাও সেং ইয়োতিং হুয়াং জুটি। ফাইনালে তারা হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। দিনের দ্বিতীয় স্বর্ণটাও গেছে চীনের ঘরে। সিনক্রোনাইজড ও মিটার স্প্রিং বোর্ড ডাইভিংয়েও স্বর্ণ জিতেছে দেশটি। এই ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন SM ইকবাল। জমকালো উদ্বোধনের পরও প্যারিসের জন্য মন ভালো হওয়ার কোনো উপলক্ষ নেই। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে যেমন বৃষ্টির বাগড়া ছিল, ঠিক আজকেও প্যারিসে কিন্তু অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। তবে এই বৃষ্টির মাঝেও কিন্তু থেমে নেই পদক জয়ের লড়াই। ইতোমধ্যেই প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণপদক বাগিয়ে নিয়েছে অন্যতম ফেভারিট চীন।
10 মিটার মিশ্র দলগত এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছে তারা দক্ষিণ কোরিয়াকে 16-12 পয়েন্ট ব্যবধানে। এই ইভেন্টে চীনের বেশ কঠিন পরীক্ষায় নিয়েছে দক্ষিণ কোরিয়ার শুটাররা। তবে লিয়াও সেং, ইউতিং হুয়াং এর পারফরমেন্সের কাছে শেষ পর্যন্ত তারা পেরে ওঠেনি। ম্যাচটি তারা হেরে যায় 16-12 পয়েন্টে। অর্থাৎ চীনের হয়ে প্রথম স্বর্ণপদক এই জুটি জয় করলেন প্যারিস অলিম্পিক, এবং একই সঙ্গে প্যারিস অলিম্পিকের যে পদকের যে তালিকা রয়েছে সেই রেসে কিন্তু তারা এগিয়ে গেলেন। অলিম্পিকে সবসময় গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের কিন্তু বেশ টক্কর চলে, এবং সেই টক্করে কিন্তু বলা যায় যে উদ্বোধনের পরের দিনই যে হচ্ছে যেই পদকের লড়াই, সেই পদকে কিন্তু চায়না এগিয়ে গেল সেটা বলতে হবে। এবং এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছে কাজাখস্তান, এবং এই 3টি পদকই হচ্ছে প্যারিস অলিম্পিকের প্রথম পদক। 2004 গ্রিস অলিম্পিকের পর এবারই প্রথম মেডেল ফাইটের প্রথম দিনেই কোনো পদক জয় করেছে গ্রেট ব্রিটেন। এস এম ইকবাল, সময় সংবাদ, প্যারিস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র থেকেই দেশ জুড়ে সহিংসতা, আহতদের দেখতে অর্থোপেডিক হাসপাতালে প্রধানমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও সেতু ভবন পরিদর্শন। এবং কাল থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা। ব্যাংকে লেনদেন করা যাবে 10টা থেকে 3টা পর্যন্ত। কারফিউর বিষয়ে সিদ্ধান্ত রাতে। এই ছিল সময় সংবাদ। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন শাইলা রহমান ইমা। ধন্যবাদ মামুন। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।